ঋতুচক্রের সুদূর প্রসারী পরিবর্তনের ফলে আবহাওয়া যেন বিচিত্র রূপে পাল্টে গেছে। নীলচে আকাশ যেন ভারী ভারী মেঘের বেশভূষা গায়ে ঢেকে নিয়েছে। আকাশকে ধূসর বর্ণে মূর্ছিত করে নিভিয়ে দিচ্ছে দিনের আলো। ঠান্ডা শীতল হাওয়া যেন জেগে বসেছে শহরের বুকে। শহরের নগরীতে যেন হিমেল হাওয়ার তোড়জোড় চলছে। ঘড়ির সময় সীমা হিসেবে বেলা 3টে বাজে, অথচ প্রকৃতির অবস্থা দেখলে মনে হয় সন্ধ্যা হতে চলেছে। তে নির্মল চিত্তে সমস্ত কাজ সেরে আবারও প্রাণ প্রণয়ে শূন্য শয্যায় বসে আছে। বসে বসে উবু হয়ে জিহর দেওয়া নতুন ডায়েরিতে নিজের শব্দ সম্ভাষণ লিখছে। রুমের ভিতরকার অবস্থা আজও আবছা অন্ধকার, যদিও সবগুলো জানলা খুলে দেওয়া। উন্মুক্ত জানলার পর্দাগুলো উতাল হাওয়ায় উড়ছে। টালমাটাল প্রকৃতির রূপ যেন স্নিগ্ধ ধারায় প্রফুল্ল। গাঢ় বেগুনি রঙের জামদানি শাড়িটা কি ভেবে যেন বাঙালি কায়দায় পড়েছে, তবে বেগুনি ব্লাউজটার হাতা যেন কিছুটা খাটো। মাথায় আজ ভুলবশত ঘোমটাটা দিয়েছিল তে, কিন্তু বাতাসের দাপটে সেটা এক নিমেষে মাথা থেকে সরে গেছে। এক ঝটকায় সরতে গিয়ে মেধির পিঠটার উপর থেকেও আঁচলখানা খসে পড়েছে। উন্মুক্ত হয়ে উঠেছে ব্লাউজ ও শাড়ির মধ্যবর্তী কোমরের অংশটা। লিখতে গিয়ে ভারী বিরক্ত হলো তে। কলমটা ডায়েরির পাতায় ফেলে হাত উল্টে আঁচলখানা টানতে গেল, কিন্তু বৃথা হয়ে চেষ্টাটুকুতে হাল ছেড়ে দিল তে। রাশি রাশি চুলগুলো খোঁপায় মুড়ে কাঁধের কাছে জড়সড় করে বেঁধেছিল। সেখান থেকে চুল ছুটতে ছুটতে অনেক চুলে কানের দুই ধার দিয়ে বেরিয়ে পড়েছে। ডায়েরির পাতায় আবারও মনোযোগ দিল তে। প্রতিটা শব্দ যেন হৃদয়ের আদর মাখিয়ে লিখছে। অশান্ত হাওয়ার মত্ত প্রকৃতিটা তের সাথে যেন লুকোচুরি খেলছে। হাওয়ার সেই চাঞ্চল্যতা, অস্থিরতা, উন্মত্ততা সশব্দে সমারোহে শোষ করতে থাকলে চারিদিক থেকে মুখর হতে লাগলো গাড়ির বিকট রনের আওয়াজ। বাতাসের শোষ হাসিটার সাথেই নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে দাপুটে রনটা। সুদূর থেকেই যেন বাজতে বাজতে নির্দিষ্ট গন্তব্যের দিকে জানান দিয়ে আসছে। আগমনী সূত্রে সংকেত যেন বাতাসের শব্দ ছিঁড়ে পৌঁছে দিতে চাইছে। উৎকট আওয়াজের যন্ত্রণায় চিকন দুটো ভুরু তৎক্ষণাৎ কুঁচকে এলো তের। সুকোমল ওষ্ঠধর কঠোর ভঙ্গিতে শক্ত হয়ে উঠল। কলমটা আবারও ছেড়ে দিয়ে খোলা জানলা থেকে বাইরের দিকে তাকালো তে। বিরক্তিতে চূর্ণ হয়ে কঠিন কিছু বলতে নিচ্ছিল। ওই সময় খেয়াল করলো কলমের নিপটা অজান্তেই বেরিয়ে গেছে। এদিকে কালি বেরিয়ে ডান হাতটা কালি ঝুলিতে বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। অন্যদিকে রনের শব্দ এক বিন্দু হ্রাস হয়নি। তে আবারও খোলা জানলা দিয়ে শব্দের উৎসের জন্য কটমট দৃষ্টিতে তাকালো। ইচ্ছে করেছিল এক্ষুনি জানালা দিয়ে দেখে আসতে, কিন্তু কালির দুর্দশা দেখে হাতটা ধোয়ার জন্য বাধ্য হয়ে ওয়াশরুমে ঢুকলো তে। তখনই বাতাসের সোল্লাসের বাইরে থেকে চেল্লানো সুরে ছুটে এলো কণ্ঠধ্বনি, মিসেস জন তে, জাংকুক ইজ হেয়ার। চিৎকারের কল্লোল ধ্বনি চতুর্দিকে জানান দিল সে এসেছে। বাতাসের সাথে বেজে উঠল পরিচিত কণ্ঠের তেজ ভাব। আজ বহুদিন বহুকাল পর নীরের মাঝে ফিরেছে হাতে গোনা 4টে মাসের ব্যস্তময় কর্মজীবন কাটিয়ে। বাতাসের উথাল পাতাল বৈরী অবস্থা প্রকৃতিকে অশান্ত করে দিচ্ছে। আশেপাশের ধুলো উড়িয়ে যেন অন্ধকারকে ডেকে আনছে। আকাশের সূর্যহীন নিষ্ক্রিয় অবস্থা বাড়ি ধারায় প্রস্তুত নিচ্ছে এখন। দিনের অবশিষ্ট আলোটুকু এক লোহময় চোখের পলকে নিভে গেল। অন্ধকারকে ডেকে এনে বৃষ্টির সোল্লাসকে বরণ করলো। বড় বড় ফোঁটায় ঝপ করে বৃষ্টি নামলো তখন। মেদিনী ভিজিয়ে সিক্ত করলো ধুলোর কারসাজিকে। ওয়াশরুমের ছোট্ট জানলা দিয়ে আকস্মিক বর্ষণের দিকে তাকিয়ে আছে তে। হাত দুটো বেসিনের ট্যাপের নিচে সাবান মুক্ত করার জন্য ধীরে সুস্থে ধুচ্ছে। হাতের মুঠো দুটো কচলে কচলে ধুতেই মনের ভিতরে আওড়াতে লাগলো, তুমি আজ কেন এলে বৃষ্টি? তোমাকে দেখলে বারবার ওই মানুষটার কথা মনে পড়ে যে জানালার বাইরে হাত বাড়িয়ে যখন তোমাকে ছুঁতে যাই, তখন প্রথম ছোঁয়ায় যে শিরশির অনুভূতিটা হয়, যে আনন্দাপ্লুত সুখটা মনের উঠানে দোলা লাগিয়ে দেয়, যে এক টুকরো হাসিটা ঠোঁটের উপর চনমনে ওঠে, তার স্পর্শ পেলে, তার হাসি দেখলে, কণ্ঠ শুনলে আমার ঠিক কেমন অনুভূতি হয় তা তো বোঝানো অসম্ভব। আমি তো তাকে কিছুই বলতে পারি না।
আমার এই না বলা ভাবটা কবে শেষ হবে জানি না। আমার না বলা কঠিন অনুভূতির কথাগুলো যদি প্রকাশ হয়ে যেত, যদি কখনো উনি জানতে পারতেন আমি ওনার প্রতিটা স্পর্শ, গন্ধ, কথা সযত্নে মনের কোণে রেখে দিয়েছি, তখন কি উনি আমার দিকে আশ্চর্য হয়ে তাকাতেন না? ওনার ওই শূন্য বুকটার উপর একটুখানি টেনে নিতেন না? আমার এই অন্তর্মুখী স্বভাবটা আমার অন্তরটাকে বিরোধী বানিয়ে দিয়েছে, পদে পদে বিমুখ বানিয়ে আজ কতখানি ক্ষতি করে দিয়েছে। তা তো লোকের কাছে দেমাকি, অহংকারী উপাধি হিসেবে খোটা পেয়েছি। আর কি চাইবার আছে কিছু? নিজেকে তুচ্ছ জ্ঞান করে জানলা থেকে দৃষ্টি সরালোতে সজোরে একটা লম্বা নিঃশ্বাস ছাড়লো। হাতের কালিগুলো হালকা হয়েছে বটে, তবে পুরোপুরি মিটে যায়নি দেখে বিরক্তিতে হ্যান্ডওয়াশ আবারও চাপ দিল। আবারও সেই লিকুইড হাতের তালুতে আসতেই পুনরায় ফেনা তুলে কালির জায়গাটা ধুতে লাগলো। প্রচন্ড বিরক্ত হয়ে হাতের তালু সমানে ঘষতে লাগলো তে। অমনি দরজায় টুকটুক করে শব্দ হলো। সহসা হাত দুটো থমকে গিয়ে বেসিনের আয়নার দিকে দৃষ্টি তুলল তে। আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে পিছনে থাকা বদ্ধ দরজার উদ্দেশ্যে এক পলক বুড়ো কুচকে তাকালো। তখনই বাইরে থেকে স্বাভাবিক কণ্ঠে কেউ বলে উঠল, দরজা খুলোতে। তে বিরক্তিতে আর সেই দিকে বিশেষভাবে পাত্তা দিল না, উল্টে আকস্মিকভাবে রাগ দেখিয়ে কাজে নির্লিপ্ত হয়ে হাত ধুতে ধুতে বলল, আমাকে বিরক্ত করবেন না, দরজায় শব্দ করা বন্ধ করুন, এখান থেকে চলে যান। তে ভুরু কুচকে কঠিন খ্যাপাটে ভঙ্গিতে কাজ করতে থাকলে আবারও বাইরে থেকে বাক্যসুর ভেসে এলো, আমি তোমাকে বিরক্ত করছি? রুমটা তো আমার, তুমি কাকে চলে যেতে বলছো? প্রচন্ড বেখেয়ালি ছিল তে। এমনিতেই কালির উৎকট যন্ত্রণার জন্য রাগ লাগছে, তার উপর বাইরে থেকে এরকম উদ্ভট কথা শুনে বিরক্ত হয়ে জবাব দিল, হ্যাঁ আপনাকেই চলে যেতে। ট্যাপের নিচে কচলাতে থাকা হাত দুটো থেমে গেল। এবার বুকটায় ধরাস করে কড়াঘাত বাজতেই গলা শুকিয়ে এলো তের। আশ্চর্য চাহনি নিয়ে ধীরে ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালো। শান্ত স্থির স্বাভাবিক নিঃশ্বাসগুলো ক্রমশ অশান্ত, অস্থির, অস্বাভাবিক হয়ে উঠল। গলা শুকিয়ে যেন ঠোঁটের বাষ্পটুকু শুকিয়ে ফেলেছে। খরার মতো শুষ্ক ঠোঁট দুটো মুখের ভিতরে পড়ে জিভ দিয়ে সিক্ত করলো তে। পড়তে থাকা ট্যাপের জলটাও বন্ধ করার মতো হেলদোল নেই তার। থেমে থেমে জোরে নিঃশ্বাস টানতেই বুকটা ক্রমাগত ওঠানামা করেছে। তে হাঁপাতে হাঁপাতে গল নালিতে বহু কষ্টে ঢুক গেলে মাথা পিছনে ঘোরালো। ট্যাপটা ওভাবে ছেড়ে মুড়ো ভঙ্গিতে নির্বাক দৃষ্টিতে দরজার দিকে পা বাড়াতে লাগলো। হাঁটতে গিয়ে যেন ওয়াশরুমের ফ্লোর থেকে ভুলবশত শাড়ি না ভেজে সেই জন্য পা হাতে কুচিগুলো ধরতে ধীর গতিতে শাড়িটা উপরে তুলল। দরজার মুখোমুখি এসে ডান হাত এগিয়ে খট করে ছিটকিনি খুলে দরজাটা তখন সরু মতো ফাঁক হলো। তে আর একবার নিজেকে আশ্বস্ত রূপে স্বাভাবিক করার উছিলায় চোখ বুজে ঢোক গেল। দরজার রূপালি হ্যান্ডেলটা ধরে হালকাভাবে টান দিয়ে নিচু দৃষ্টিতে রুমের ভিতরে পা ফেললো। মুঠোয় ধরা কুচিগুলো ছেড়ে দিয়ে নত দৃষ্টিটা উপরে তুলতে লাগলো তে। উপরে তুলতেই তৎক্ষণাৎ শূন্য বিছানার দিকে নজর আটকে গেল। দৃষ্টির জোড়া আর উপরে উঠতে পারল না। শরীরের উপর তখনও বয়ে গেল ঠান্ডা শীতল হাওয়া। ফোলানো বুকের নিঃশ্বাসটা ওই ছোট্ট বুকটার মধ্যেই আটকে গেল। হাত দুটোর সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে গেল তের। যেই বিছানায় একটু আগে ডায়েরি, কলম, বই ছাড়া অন্য কোনো বস্তু ছিল না, এখন সেখানে নেভি ব্লু শার্টটা খুলে রাখা আছে। কোমরের কালো কুচকুচে বেলটা শার্টের একপাশে জায়গা নিয়েছে। ব্রাউন রঙের ঘড়িটাও উল্টো হয়ে নির্বিকারে ঠাঁই নিয়েছে যেন। পুরো রুমটার ভিতরে কড়া পারফিউমের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। নিঃশ্বাস টানলেও যেন তিল তিল করে মোহনীয় সুবাসটা ইন্দ্র শক্তিকে অবশ করে দিচ্ছে। তে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে কি হতে যাচ্ছে। নিজের বেখেয়ালি ভুলের জন্য আবারও তার সাথে রুষ্ট আচরণ করে ফেলেছে তে। দফায় দফায় খারাপ ব্যবহার পেয়ে নিশ্চয় মানুষটা শান্ত মেজাজে থাকবে না। তখন রুক্ষ আচরণের কঠোরতা না দেখালেও চড়া মেজাজের স্বরধ্বনি ঠিকই শুনে যেতে। বিছানায় যেভাবে শার্ট, বেল্ট, ঘড়ি ফেলে রেখেছে তাতে মনে হচ্ছে রোশানলে দীপ্ত হয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে সেগুলো। তের অবচেতন সুপ্ত মনটা বারবার জানিয়ে দিচ্ছে জানালার কাছে হয়তো
মানুষটা রক্তিম মুখে দাঁড়িয়ে আছে। রুমের ভিতরটা এখনো অন্ধকারে ডুবে আছে। জানলা দিয়ে বৃষ্টির উন্মত্ত বাড়ি ধারার ঝমঝম শব্দ ভেসে আসছে। ফ্লোর স্পর্শী লম্বা লম্বা পর্দাগুলো এখনো হালকা হাওয়ায় উড়ছে। মনের উপর বল প্রয়োগ করে ভয়ের রেশটা কিঞ্চিত কাটালোতে তাকে একটুখানি দেখার জন্য চোখের ভয়যুক্ত চাহনিটা ধীরে ধীরে বাঁদিকে ঘোরাতে লাগলো। জানলার অভিমুখে ঘুরতেই এতক্ষণ যে অবস্থাটা মনের উপর হালকাভাবে উথাল করেছিল সেটা তীব্রভাবে মনের কুটিরে হামলে পড়ল। জানলার কাছে নির্বিঘ্ন চিত্তে দাঁড়িয়ে আছে জাংকুক। শো শো করে বৃষ্টির সঙ্গে আসা হিমেল হাওয়াটা তার উন্মুক্ত দেহটাকে প্রাণনাশক বানিয়ে দিচ্ছে। সৌষ্ঠব্য দেহের পেশিগুলো শ্বাসহীনতার কারণে আরো তীব্রভাবে পরিদৃষ্ট। তার হাত দুটো সে বুকের কাছে দাম্ভিকতার ভঙ্গিতে নয়তো ক্ষোভের রেশে ভাঁজ করে রেখেছে। জানলার দুদিকের পর্দাগুলো তার উপস্থিতিতে কেমন চাঞ্চল্যভূত হয়ে নাচছে। তে ওই লম্বা মূর্তি দেখে ঠোঁট দুটো চেপে টুকরে কেঁদে উঠল। মাথা নত করে ভেজা চোখে তার দিকে এগোতে লাগলো। নিঃশব্দ কদমে মানুষটার ঠিকই কানের কর্ণধারে পদধ্বনি টের পাচ্ছে। কারো অভিমানের চেয়ে মনের মধ্যে রাগের উত্তাপটাই আজ বেশি। বেহায়ার মতো গাড়ি থেকে না বেরিয়ে তাকে চিৎকার করে ডাকলো, অথচ তে একবারও জানলা দিয়ে উঁকি দিল না। জন মেনশনের প্রতিটা জানলা দিয়ে বাড়ির চাকর বাকর, মা, জিহ, বিশেষ দুই অতিথি কৌতূহলের চাপে মুখ বাড়িয়ে দেখলো, কিন্তু নিজের প্রাণান্তিকা প্রণয়ী বউ তাকে এক পলক দেখলেও না। ইচ্ছে ছিল বাড়ির গেট দিয়ে ঢোকার সময় এমন বদমাইশ ধরনের কাজটা করলে তে লজ্জায় রাঙা হয়ে জানলার কাছে দাঁড়িয়ে থাকবে, কিন্তু বাস্তবে যেটা হলো সেটা অপমান ছাড়া আর কিছুই হলো না। জানলার ঠিক এই পর্দাগুলোই উড়ছিল, কিন্তু সেখানে কেউ এলো না। অবজ্ঞার রেশ যদি এখানেই শেষ হতো তবে জাংকুক নিজের অশান্ত মনকে বুঝিয়ে দিতে পারত, কিন্তু এখানে এসেও তার চেয়ে দ্বিগুণ অবহেলার শিকার হলো। 4টা মাসের সময় ইতি টানার পর জাংকুক আশায় ছিল এবার হয়তো তে দূরত্বের গুরুত্ব বুঝবে। যে সূক্ষ্ম একফালি দূরত্ব তাদের প্রণয় পর্বে ফাঁক ছিল সেটা তে নিজেই ঘুচিয়ে আদর করবে। সেটার পরিবর্তে তে তাকে চলে যাওয়ার জন্য বাসনা ব্যক্ত করে কি বোঝালো। 4টে মাসের ভিতরে কাতর নির্ঘুমে কাটিয়েছে সে। কতবার ঝিমুনির চোখ নিয়ে কাজ সেরেছে, নিজের আবেগের দুয়ার বন্ধ করে দুটো ইচ্ছের কথা পর্যন্ত ফোনালাপে জানায়নি। এত কিছু কার জন্য করলো? জাংকুক বৃষ্টির প্রলয় ধারার দিকে তাকিয়ে রইল না। চোখ দুটো নিবিড়তায় আচ্ছন্ন করে বন্ধ করলো। কানে পায়ের আওয়াজটা তীব্র হতে হতে কাছে এসে থেমেছে। কয়েক মুহূর্তের জন্য রুমটা শান্ত স্তব্ধ হয়ে থাকলো। বৃষ্টির পতন ধ্বনি ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। জাংকুকের কাছাকাছি এসে চুপ করে দাঁড়িয়ে আছে তে। কথা বলার জন্যই মূলত এত সময় যাবৎ সময় নিচ্ছিল। কি কথা দিয়ে কাটাকা দেবে সেটা কোনোভাবেই হাতটা খুঁজে পাচ্ছে না সে। শেষমেশ কিছু একটা বলার উদ্দেশ্যে গলাটা একটু সাফ করতেই আস্তে আস্তে বলা শুরু করলো তে, হাত মুখ ধুয়ে নিন, আপনার খাবার টেবিলে সাজিয়ে দিচ্ছি। জাংকুক চোখ না খুলেই নিগ্রহের সাথে বলে উঠল, খাবো না, তুমি তোমার রুমে যাও। কথাটা তীরের মতো বিঁধে উঠল। সাথে সাথে জিজ্ঞাসু দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো তে। 4টা মাস ধরে নিজেকে এই রুমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভেবে নিয়েছে, যদিও এই রুমের উত্তরোত্তর ব্যক্তির সাথে সম্পর্ক তেমন অটুট হয়নি। তাই বলে সে কখনো নিজেকে অযোগ্য ভেবে কাপড় করেনি। কণ্ঠের আভাস ও কথার অবস্থা দেখে মন থেকে পরিষ্কার হলো জাংকুক আসলেই শান্ত নয়। থেকে যেতে না দেখে এবার সততা বজায় রেখে ধমকে উঠল জাংকুক, তুমি তোমার রুমে যাও মিস কিম তেয়ং, আর অবহেলা দেখে আমার যন্ত্রণা বাড়াতে এসো না। প্লিজ আউট, যেতে বলেছি, যাও। ধমকের কঠোরতা দেখে ওই মুহূর্তেই কয়েক পা পিছিয়ে গেল তে। আশ্চর্য হয়ে আর মনে পিছুতে পিছুতে চোখের পলকে পা ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার আওয়াজ হতেই চোখ খুলল জাংকুক। মুখটা বাঁ কাঁধের দিকে এনে আবার জানালার বাইরে দৃষ্টিপাত করলো। জিন এখনো আহাম্মক হয়ে আছে। তার ছেলে এত তাড়াতাড়ি কিভাবে আসলো, কিভাবে ছুটির ব্যবস্থা করলো, আপাতত কিছুই মাথায় ঢুকছে না তার। অনবরত জল খেয়ে খেয়ে
একটা ব্যাপার নিয়ে চিন্তা করছে। জাঙ্কুক কি লিসার জন্য ফিরে এলো, নাকি পেয়ের টানে বাড়িমুখী হলো? জাঙ্কুকের কার্যকলাপ দেখে যেটাই অনুমান করা যায়, দিন শেষে দেখা যায় সেটার উল্টোটা করে। এই ছেলে ঠিক তার বাবার আদল পেয়েছে। বাবাও যেমন ফট করে একটা কাজ করে বসতো, জাঙ্কুকও চট করে কাজ করে দেখায়। জিনকে চিন্তিত দেখে রুমের দরজায় মুখ করে দাঁড়ালো রানী। সে রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিং স্পেসের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু জিনের রুমে এমনি চোখ ফেরাতে গিয়ে তাকে চিন্তিত দেখে দাঁড়িয়ে গেল সে। রানী কিছুক্ষণ আপন মনে ভেবে নিয়ে দরজায় এবার শব্দ করলো। জিনের চিন্তাগ্রস্ত দুনিয়াটা তার দিকে আকর্ষণ হলে সে এবার হাসি দিয়ে বলল, আপা কি হলো, খাবেন না? জিনের চিন্তার রেশটা এখনো কাটাতে পারেনি, তাই সদপরি হাসিটা দিয়ে একটু বেগ পোহাতে হলো তাকে। রানীর দিকে জোরপূর্বক হাসি দিয়ে বলল, আমি তো খেয়েছি ভাবি, তেও তো একটু আগে খেয়ে গেল। রানী এটা খুব ভালো করেই জানতো, তে এখন সংসারের দিকে তৎপর হয়েছে। মেয়েদের সুখের জন্য সর্বোপরি চাবিকাঠিটা তাদের শাশুড়ির হাতে থাকে। তের মতো গেঁয়ো ধুরন্ধরটা ঠিক সেখানেই ঘাঁটি গেড়েছে। এরা সরল সোজা সেজে থাকে ঠিকই, কিন্তু তলে তলে 16 কলার ঠিকই বুঝে নেয়। রানী কথার হাওয়াটা পরোক্ষ করে একটু খোঁচা দিয়ে বলল, আপা আপনি মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। আপনাকে নিজের মানুষ ভেবেই বলছি। জাঙ্কুক তো কম বয়সী মেয়েকে বিয়ে করলো, এ নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু আপা আপনার কি মনে হয় না আপনারা ওকে নিয়ে একটু বেশি আহ্লাদ করেছেন? মেয়েটা গ্রামের বলে বেশি সোহাগ দেবেন, পরে দেখা যাবে সবার মাথায় ছড়ি ঘোরাতে শুরু করেছে। পুরুষ মানুষদের কোনো ভরসা নেই আপা। পুরুষ আর ছাগল সুযোগ পেলে মুখে নিতে ভুলবে না, এদের বেঁধে রাখার টেকনিক। রানীর তির্যক ইঙ্গিতের কথাটা চট করে কেটে দিল জিন। তিনি যথেষ্ট কৌশলী হয়ে ব্যাপারটা অনুকূল সূচক করে বলল, আপনি পুরুষকে ছাগলের সাথে তুলনা করলেন ভাবি? তারা যদি সুযোগ সন্ধানী হতো তাহলে তাদের জগতের নিয়মটা বিচিত্রই হতো। কোনো সভ্য পুরুষ সমাজে থাকতো বলে মনে হয় না। আর বিয়ে নামক বিশ্বাসটাও হয়তো পাশ্চাত্য দেশের মতোই ছকি খেলার মতোই দেখাতো। রানী হাসি দিয়ে ব্যাপারটা আড়াল করার চেষ্টা করে বলল, আপনি আমাকে ভুল বুঝলেন আপা, কথাটা তো আমি বলিনি, কোন এক বিশিষ্ট লেখক কথাটা বলে গেছে। আমি তো সেটাই এখানে। আবারও নির্বিকারে তার কথাটা কেটে জিন বলে উঠল, লেখকের উক্তির সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা পরিবেশ আর পরিস্থিতির ওপর নির্ভর করে ভাবি। সবখানে কথাগুলো ব্যবহার হবে এমনটা তারা নিজেরা বলেননি। যেগুলো অসভ্য কুজা ধরনের পুরুষ, ওগুলোর স্বভাব ওই মুখে দেওয়ার মতো। ভালো ঘরের সন্তানরা সেসব চিন্তা মনেতেও আনে না। আমি সন্তান পেটে ধরেছি তো আমি জানি আমার সন্তানের স্বভাবটা কেমন। যেই বাড়িতে গিয়ে দিনের পর দিন কাটিয়েছি, ওই বাড়িতে মুখ দেওয়ার মতো অবস্থা ভালোই ছিল ভাবি। আমার একটা সন্তানও ওই রকম জঘন্য কাজ করেনি। ছেলে বিয়ে করতে চেয়েছে, বিয়ে করিয়ে বউ তুলে এনেছি। জিনের কথা শুনে ভিতরে ভিতরে জ্বলে উঠল রানী। ঠোঁটের উপর প্রাণবন্ত মিথ্যে হাসি চাপিয়ে এমন ভান করলো যেন সে জিনের কথায় সন্তুষ্ট। আজ রানীর চুপটি থেকেই কড়া কথাটা হজম করে নিল। অপেক্ষায় আছে কবে জিনকে চিকিৎসার জন্য অ্যাব্রোডে পাঠানো হবে। জিনের বিদেশ যাওয়ার সময়টা কিভাবে ঘনিয়ে এসেছে সেটা হয়তো আর কেউ তেমন খেয়াল করেনি। এক এক করে বাড়ি থেকে সব সদস্য কমিয়ে মুখ্য কাজটায় খুব সুন্দর করে হাত টান করবে সে। শুধু একবার এই জিনের ভিসার কাজটা শেষ করুক, দ্রুত হাত গুটিয়ে চিকিৎসার জন্য যাত্রা ধরুক, বাকিটা এভাবেই কন্ট্রোলে চলে আসবে। অনেক তোষামোদের পর জিনের অবস্থা দেখে ডাইনিং টেবিলে বসলো জাঙ্কুক। আসার পর থেকে সেই যে রুমে ঢুকেছে এরপর আর বের হয়নি। খাওয়ার প্রতি মোটেও ইচ্ছা আকর্ষণ নেই তার, তবু মায়ের প্রত্যক্ষ জোড়াজুড়ি দেখে মায়ের হাতেই কয়েক লকমা খেতে বসলো। লিসা কঠোর ডায়েট করছে দেখে রাতে সে খেতে আসেনি, কেবল 1 গ্লাস দুধ খেয়ে জাঙ্কুকের সাথে কুশলাদি করে চলে গিয়েছে। রানী চুপচাপ খেয়ে যাচ্ছে, আর বিশেষ দৃষ্টিটা জাঙ্কুক ও তের উপর বর্ধমান। অন্যদিকে ভুরু কুচকে মুখ ফুলিয়ে মা ও ভাইয়ের তামাশা দেখছে জিহোর পিছনেই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে তে। প্লেটে ভাত মেখে
মায়ের আহ্লাদি অবস্থা দেখে ক্ষোভে ফেটে যাচ্ছে জিহো। জল জল করার রাগী দৃষ্টি দুটো একবার ভাইয়ের দিকে আর একবার মায়ের দিকে ছুঁড়ছে। শেষমেশ জ্বালা সহ্য করতে না পেরে গজগজ করে উঠল জিহো। ভাইয়াকে উতুবুতু করে খাওয়াচ্ছ আর আমাকে খাইয়ে দিতে বললে তখন? এখান থেকে যা, বড় হয়েছিস না বলে দূরে দূরে সরিয়ে দাও। তুমি আমাকে একদম ভালোবাসো না মা, একদম ভালোবাসো না। তুমি যে ভাইয়ার জন্য পাগল আবারও প্রমাণ করে দিলে। আমি তোমাকে ছেড়ে চলেই যাব। সেদিন তুমি কাঁদলেও আর ফিরে আসবো না, এই কথা আমি বউকে ছুঁয়ে বলে দিলাম। কথাটা রাগের মাথায় অকপটে বলে গেল জিহো। কোনরূপ না ভেবেই ফটফট করে বলে দিল কথাগুলো। অমন অশুভ কথায় তেজ চমকে উঠে তাড়াতাড়ি জিহোর মুখটা চেপে ধরল। দারুণ রাগ দেখিয়ে চর ইঙ্গিত করে বলল, খুব লাগাবো কিন্তু। এগুলো কি সব কথা? হ্যাঁ, আর যদি কখনো এমন কথা বলতে শুনেছি, যদি শুনেছি এরকম বিশ্রী কথা মুখে এনেছো, তোমার সাথে কোনোদিনও কথা বলবো না, আর কখনো এসব বলবে না। বলো বলবে না? তীর ঈষৎ ক্রোধ দেখে জিহো মিটিমিটি হাসলো, কিন্তু জাংকুক যেন ভ্রুক্ষেপই করলো না। শেষ লকমা মুখে পুড়ে চট করে জল খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাংকুক। খাবার চিবোতে চিবোতে চেয়ার সরিয়ে পা বাড়াতেই মায়ের উদ্দেশ্যে বলল, ওই বদমাইশটার মুখেও 2 লকমা ঢুকিয়ে দাও মা, নাহলে ওটা ফ্যাচ ফ্যাচ করতেই থাকবে। তের দিকে একবারও দৃষ্টি না দিয়ে এবার জিহোর দিকে গরম চোখে তাকালো জাংকুক। তুই আমার সামনে এসব বলা থেকে শত হাত দূরে থাকবি। পা দুটো ধরে এমন আছাড় মারবো জন্মের শিক্ষা পেয়ে যাবি। তোকে সাবধান করে দিলাম, কাউকে ছুঁয়ে ছুঁয়ে যা তা কথা বলতে যাবে তো এক ঘুষি মেরে মায়ের সব কটা দাঁত খুলে দেবো। দাঁত চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো জাংকুক। পুরো রাগটাই যে পরোক্ষভাবে দেখে দেখিয়ে গেল সেটা জিহো বুঝতে পারেনি। জিন কিছুক্ষণ 2 ভাইয়ের অবস্থা দেখে নালিশি অবস্থা পালন করলো। জিহোকে পাশের চেয়ারে ডেকে ঠিকই খাইয়ে দিল। রান্নাঘরের অবস্থা দেখার নাম করে সেই দিকে গিয়ে চোখ ঢাকা দিল তে। এতক্ষণ চোখ মুখের অবস্থা দেখে জিন আপাতত সন্দেহ না করলেও জাংকুকের অযৌক্তিক রাগ দেখে কলহের গন্ধটা ঠিকই আঁচ করে নিল রানী। নিজের মনে হাসতে গিয়েও হঠাৎ লিসার নজরে পড়ল। সে নিজের রুমের দরজার সাথে ডান হাতটা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। লিসার সাথে দৃষ্টি বদল হতেই দুজনেই আপন মনে বাঁকা হাসিতে হেসে দিল। গভীর রাত্রের প্রথম প্রহর চলছে। শীতের আবহকালে বাইরের প্রকৃতিটা যেন কুয়াশায় ধূম্র জালে আবদ্ধ। আকাশে যেন চাঁদ নেই, চন্দ্রপ্রভার কিরণ নেই, মনের মধ্যে পুলকিত ভাবের কারণও নেই। চাঁদহীন আকাশটার উপর কতক্ষণ দৃষ্টিপাত করতেই হঠাৎ ফোন বেজে উঠল। অনিচ্ছার সত্ত্বেও ফোনটা পকেট থেকে বের করে কলার নাম্বারটা পরখ করলো। কানে ফোন ঠেকাতেই প্রথমে উত্তরটা দিল, হ্যালো। ওপাশ থেকে সৌজন্যের কণ্ঠে মিনহো বলল, আপনার জরুরি ফাইল আর লাগেজটা কি আজকেই পাঠিয়ে দেবো স্যার? আমি এয়ারপোর্টে বসে আছি, ইমার্জেন্সির টিকিট নাকি নেই, কি করব এখন? আজকে পাঠাতে পারলে আজকেই, আমার জন্য আজকেই দরকার। টিকিট নিয়ে চিন্তা করতে হবে না, আমি এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করছি, তারা টিকিটটা সময় মতো দেবে। তুমি শুধু সব কিছু রেডি রেখো। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে উসখুস করছে তে। রুমে ঢুকবে নাকি ঢুকবে না এ নিয়ে ভীষণ দ্বিধায় পড়েছে সে। এর মধ্যে চারপাশ নীরব হওয়ায় জাংকুকের কথোপকথন সবই রুমের বাইরে শোনা যাচ্ছে। তে কান সজাগ না করলেও টিকিটের কথা শুনে অস্থির হয়ে উঠল। টিকিট কিসের জন্য দরকার? জাংকুককে চলে যাওয়ার পরিকল্পনা করেছে? তে পাগলের মতো মাথাটা না সূচক নাড়িয়ে নিজেকে বুঝিয়ে নিল জাংকুক নিশ্চয়ই যাচ্ছে না। সে এগুলো ভুল বলছে, হয়তো অন্য কাউকে টিকিটের কথা বলছে। হ্যাঁ, এটাই হয়তো হবে। ওইদিকে কলের বিপরীত থেকে টিকিটের ঝামেলা সামলাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মিনহো বলল, থ্যাংক ইউ স্যার, আমি কাল সকালের দিকে আপনার ফাইল আর লাগেজ নিয়ে হাজির হচ্ছি। স্যার, আপনি কিভাবে বাড়িতে লাগেজটা তুলবেন? আমি কি কিছু সাহায্য করব? জাংকুক আশ্বস্ত সুরে উত্তর দিল, ওটা তোমার দেখতে হবে না, আমি সকালের দিকেই বের হচ্ছি। রেডি থেকো তাহলে, লাগেজটার বন্দোবস্ত নিয়ে ভেবে রেখেছি, তুমি জাস্ট টিকিট কনফার্ম করো। মিনহোর কথা শেষ হতেই জাংকুক কল কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2:05। ঠিক 3টা বাজলে একটু ছাদ থেকে ঘুরে আসতে হবে। 3টার পর মনে হয় না জেগে থাকার কথা। আরও 55 মিনিট অপেক্ষা করতে হবে। 3টা না বাজলে ভুলেও সেখানে যাওয়া যাবে না। জাংকুক
জানালাটা আটকে দিয়ে পর্দা টেনে দিল। রুমটার ভিতর অবস্থাটা এখনো অন্ধকার ঘনিয়ে আছে। বুকের চেনটা এক টান দিয়ে খুলে গা থেকে জ্যাকেটটা খুলল জাংকুক। পরনে সাদা শার্টটা সেই যে হাত মুখ ধুয়ে পড়েছিল সেটা খুলে গেঞ্জি পরতে একদম ইচ্ছে করছে না। শীতের জন্য মূলত ইচ্ছেটা নেই। বিছানায় বসে হেড সাইডের সাথে পিঠ ঠেকালো জাংকুক। পা দুটো লম্বা করতেই ক্রস করে রাখলো। হাতের ফোনটা নিয়ে 55 মিনিট কাটানোর জন্য মগ্ন হলে এদিকে ভেজানো দরজাটা ক্যাচ করে খুলতে লাগলো। ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো জাংকুক। অমনি চোখের কৌতূহল দৃষ্টি কঠোর হয়ে উঠল। সেদিক থেকে বেপরোয়া ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে পুনরায় ফোনের সাদা স্ক্রিনের দিকে মনোযোগ দিল। দরজাটা আস্তে ধীরে বন্ধ করার আওয়াজটা পেলে তার নিভিয়ে রাখা রাগটা আবারও জ্বালিয়ে নিয়ে তিক্ততার সুরে বলে উঠল, কোন তামাশা দেখাতে এসেছো? সকালে এক তামাশা দেখে শান্তি পাওনি এখনো তুমি? ঠোঁটের উপর চিকন চিকন আঙুলগুলোর চাপ পেয়ে কথা থেমে গেল জাংকুকের। আচমকা সমস্ত রাগের জোয়ার যেন তলিয়ে গেল তার। ফোলা ফোলা ওই লাল বর্ণের চোখকে কেন্দ্র করে নিকষা মায়ায় ডুবতে বাধ্য হলো জাংকুক। নিজের সাথে কি হলো নিজেও তখন টের পেল না। বাতিহীন রুমের ভিতরে অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল তখন। সেটা নিয়ে চিন্তাও করতে পারল না সে। একজোড়া অশ্রুপূর্ণ চাহনির মাঝে বাক্য হারিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। এই প্রথম নিজের উপর জোর খাটানোর অধিকার দেখে চুপ হয়ে যায় জাংকুক। খুবই কাছে খুব নিকটে থাকা মুখটার স্নিগ্ধ চোখ জোড়া আজ বন্ধ। সে বন্ধ চোখ থেকে পাপড়ি চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। মোটা মোটা অশ্রুর ফোঁটাগুলো নির্বিকারে চোয়াল বেয়ে নিচে পড়ছে। পুরো মুখটা যেন লালচে আভায় আচ্ছন্ন। নিচের ঠোঁটটা এমন ভাবে তাতে চেপে রেখেছে যেন অসহ্য যন্ত্রণাটা কঠিনভাবে গেলার চেষ্টা করছে। জাংকুক কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, মুখ দিয়ে কথা বলতে পারছিল না। পরিস্থিতিটা কেমন করে স্বাভাবিক হবে সেটাও যেন জানা নেই তার। ওই পাপড়ি চুইয়ে গাল ভিজিয়ে অশ্রু ঝরার দৃশ্য দেখে বুকের মধ্যে যেন উত্তপ্ত ছুরির আঘাতের মতো বিঁধছে। জাংকুক তার হাতের ফোনটা বিছানায় ছেড়ে তের গালের কাছে হাত আনলো, কিন্তু হাতটা গালের উপর রাখলো না। অবহেলার অভিমানটুকু এখনো সতেজ হয়ে মনের কোঠায় জেগে আছে। বারবার অন্তরের কোমল জায়গায় কেউ করাঘাত করে বলছে, থেমে যা, তুই পুরুষ মানুষ, তুই অবলার কাছে ধরা দিবি না, নত স্বীকার করবি না, থাম। জাংকুক কাঠ হয়ে কিছুক্ষণ ওভাবে স্থির হয়ে রইল। বিবেকের দোরগোড়ায় নানান অজুহাত এসে তাকে দুঃসহ যন্ত্রণার ভিতরে ফেলে দিচ্ছে। খানিকটা সময় তীর তীর করে পেরিয়ে গেল। গভীর নিশুতি রাত্রিকালীন প্রহর যেন আরও নিস্তব্ধতার ভুবনে তলিয়ে যাচ্ছে। যেখানে জাংকুকের ভিতরের অভিমান অপেক্ষা অবজ্ঞার সুরগুলো হিংস্রতার দুয়ার ধাবমান, অন্যদিকে তখন অব্যক্ত অপ্রকাশ্য অবসন্ন হৃদয়ের ব্যাকুলতা ক্রমশ বেড়ে যাচ্ছে তীর। সচল মস্তিষ্কের বুদ্ধিদীপ্ত ব্যক্তির চেতনার জাংকুক প্রিয়তমার একটা ইশারার জন্য আক্ষেপমান সামান্যতম ইঙ্গিতপূর্ণ অবস্থা দেখলে বুকের মধ্যে টেনে নিতে দেরি করবে না সে। আজ কোনো বাধা নিষেধ ন্যায় নীতি আদেশ আজ্ঞাদেশ কিচ্ছু মান্য করবে না জাংকুক। 4 মাসের যে অসহ্য দহনের অন্তর্ক্রিয়ায় সে দগ্ধ ছিল, সেটা রন্ধে রন্ধে উদ্দীপিত হয়ে আশাম্বিত চাহনিতে মুখিয়ে আছে। অনেক চিন্তা ভাবনার হিসেব কষে শেষমেশ নিজেকে চূড়ান্ত রূপে খোলাসা করার উদ্দেশ্যে ঠোঁট থেকে হাত সরালো জাংকুক। হাত সরানোর অনুকম্পন টের পেয়ে অশ্রুসিক্ত ফোপানো মুখটা তার দিকে চক্ষু তুলে তাকালো। নিস্তব্ধ রুমটায় শব্দহীন অবস্থার ভিতরে দৃঢ় কণ্ঠে জাংকুক বলে উঠল, তোমাকে নতুন করে কিছুই বলার নেই তে। জেনে শুনে যেহেতু তোমার মতো ইন্ট্রোভার্ট ধরনের মেয়েকে বিয়ে করেছি, এতে দোষটা আমারই দোষ যে তোমার ওপর নিজের সমস্ত কিছুর ভার রাখতে চেয়েছিলাম। আমার প্রফেশনাল লাইফের সব টার্মে সাকসেস অ্যাচিভ করতে পারলেও তোমার কাছ থেকে নিম্নতম যোগ্যতাটুকুও জুটল না আমারতে। হয়তো তোমাকে ফোর্স করছি দেখে তুমিও ভয়ের চোটে আমাকে অনুভূতির আশ্বাস দিয়ে ফেলেছ। তোমাকে দোষ না দিলেও তোমার প্রতি প্রচণ্ড ক্ষোভ কাজ করছে, রাগ লাগছে, অসহ্য লাগছে। এক নিঃশ্বাসে কথাগুলো ঝেড়ে দিয়ে
মাথা নিচু করলো জাঙ্কুক। বিষণ্ণ ভারাক্রান্ত মন নিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তে লাগলো। দৃষ্টি দুটো বিছানার ওপর মলিনভাবে স্থির হয়ে আছে। ছোট ছোট টুকরোর মতো তার মনটা আর চূর্ণ বিচূর্ণ। চোখ বন্ধ করে যতনার প্রতিটা দংশিত নিঃশ্বাস ঠোঁট খুলে ছাড়ছে জাঙ্কুক। অনবরত নিঃশ্বাস ছাড়তেই ব্যথার গ্লানিটুকু ভিতরে চেপে অতি কষ্টে ধীর গতিতে বলতে লাগলো, আমাকে ছেড়ে যেতে পারো তে, তোমাকে বাধা দেব না। হাতের উল্টো পিঠ দিয়ে কেবল চোখ মুছে যাচ্ছিল তে। কর্ণধারে বিষাক্ত কিছু শোনার পর মূর্ছার মতো স্থির হয়ে গেল সে। চোখ মোচার হাতটা ধপ করে কোলের উপর পড়ে গেল। শরীর নিংড়ে যেন শেষ শক্তিটুকু কেউ শুষে নিচ্ছে। অবশ, অচল, অকেজো অবস্থার মতো দেহটা যেন যে কোনো সময় ঢলে পড়বে। মাথাটা মারাত্মক ঝিমঝিম করছে। অনেক চেষ্টার শেষে শুষ্ক ঠোঁটে জিভ বুলালো তে। আস্তে আস্তে ঢোক গিলে কলদেশটা ভিজিয়ে জাঙ্কুকের দিকে স্বাভাবিকভাবে তাকালো। অসভ্য উপাধি পাওয়া মানুষটা এখনো তার নিচু মাথাটা তোলেনি। কি সুন্দর সংকোচে বলে দিল, ছেড়ে যাও। তে তহবিহল অবস্থায় থরথর করে কাঁপতে থাকা হাতটা এগিয়ে মুঠোবন্দি করা হাতটা শক্ত করে ধরে নিতেই হঠাৎ মাথা তুলে কপালে ভাঁজ ফেলে কৌতূহলের দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। ঠোঁট নাড়িয়ে বলে উঠল, কি কি করছো তে? কতটুকু অর্ধপূর্ণ হয়ে গলায় আটকে গেল জাঙ্কুকের। সে আর কতটা সম্পূর্ণ করার সুযোগ পেল না। শীতের শিশির ফোঁটা যেমন পাতার বুকে আশ্রয় পেয়ে সেখানেই জল জল করে নিজের দীপ্ত মহিমা ছড়িয়ে দেয়, তেমনি জাঙ্কুকের শক্ত প্রশস্ত বুকটার উপর নিজের চাপা অনুভূতি উন্মুক্ত করে মনের কষ্ট দহনে হু হু করে কেঁদে উঠল তে। সাদা শার্টের বেশে ঢেকে থাকা জাঙ্কুকের দেহটা আজ নিজের কাছে রাখার চেতনায় খামচে ধরেছে। ওই দীর্ঘাটে মানুষটার পেশে বহুল পিঠটাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল তে। তার বুকটার মধ্যে নির্দ্বিধায় নির্বিঘ্নে মুখ গুজে দিল তে। পিঠের উপর সাদা শার্টটাকে মুঠোর মধ্যে খামচে ধরতেই নখের আকস্মিক ব্যথায় তৎক্ষণাৎ চোখ বন্ধ করল জাঙ্কুক। অমনি দুপাটির দাঁত শক্ত করে ব্যথাটা হজম করে চোখ খুলে তাকালো। মাথাটা ঈষৎ নিচু করে নিজের বুকের দিকে তাকাতেই কান্নায় ফুলে ফুলে ওঠা মেদহীন পিঠটার দিকে চোখ পড়ল তার। গাঢ় বেগুনি রঙের ব্লাউজটা যথেষ্ট পাতলা, সেই সঙ্গে শীত নিবারণের জন্য যথেষ্ট অনুপযুক্ত পোশাক। চুলের খোপাটা খুলে ঘাড়ে নিচে ঝুলছে। ব্লাউজটা ও শাড়ির মধ্যবর্তী অংশটুকু উন্মুক্ত হয়ে কোমরের টান চামড়াটা পরিদৃষ্ট। রুমে থাকা মৃদুমাত্রায় সচল এসির হিমে স্বল্প উন্মুক্ত পিঠের সমস্ত পশম কাঁটা দিয়ে দাঁড়িয়ে আছে। শরীরটাও ভয়াবহ ঠান্ডাতের। জাঙ্কুক দ্রুত তার খুলে রাখা জ্যাকেটটা হাত বাড়িয়ে ডান পাশ থেকে নিতে গেলে বাধা দিল তে। অস্ফুট সুরে ফুপিয়ে উঠলে আটকে আসা গলাতেই বলতে লাগলো, আমার হাতে কালি লেগে গিয়েছিল। আমি পরিষ্কার করতে ওয়াশরুমে গিয়েছিলাম। আমার ভাগ্যটাই খারাপ। আমি জানতাম না আপনি আমায় ডেকেছেন। আমি সত্যি বৃষ্টির আওয়াজের জন্য আপনার ডাক শুনতে পাইনি। যদি একবার বুঝতাম, যদি একবার জানতাম আপনি চলে এসেছেন, আমি কখনোই ওই ভুলগুলো করতাম না। আমাকে এত বড় শাস্তি দেবেন না, দোহাই, আমাকে মাফ করুন। আপনাকে ছেড়ে যাওয়ার সাধ্যটুকু আমার নেই। আমি নিজেই স্বাভাবিক থাকবো না। আমার অবস্থা আপনি ছাড়া কে বুঝবে বলুন? কেউ তো আপনার মতো আমার মুখের দিকে তাকিয়ে আমার ভিতরের অবস্থা বোঝে না। আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না। ঠিক মতো কিছু বলতেও পারি না। আমার কথা এলোমেলো হয়ে যায়। আমি কোথায় যাই বলুন? আম্মা, বড় মা, বুবু, দাদা, ভাই কেউ তো এখানে নেই। প্রতিদিন দেখতাম আপনি সবার সঙ্গে ফোনে কথা বলছেন। আমি পাগলের মতো অপেক্ষা করতাম, অথচ দেখতাম আপনি কল কেটে দিতেন। আপনার সাথে কথা বলার জন্য কত অপেক্ষায় থাকতাম আপনি জানেন না। যাওয়ার দিন যখন ভুলবশত কিছু বলে ফেললাম, সেটার জন্য আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। আপনি বিয়ের আগেই ভালো ছিলেন, বিয়ের পর আপনি আমাকে আর মূল্য দেন না। আপনি আমাকে ছাদের রুমে একা একা থাকতে বলেছেন। আমি শত ভয় পাওয়ার সত্ত্বেও দ্বিমত করিনি। একা একাই ওই রুমের ভিতরে থেকেছি। যতবারই দুঃস্বপ্ন দেখতাম, মনে মনে ওই অন্ধকার ঝুপড়িটাতে আপনাকে হাতড়ে হাতড়ে খুঁজতাম। আপনাকে পেতাম না। আপনাকে ছাড়া আমার এই শহরে একা থাকার সাহস নেই। আমি গেও,
অচল, গাধা। আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, কাউকে মন খুলে দুটো কথা বলতেও পারি না। আমার চুপচাপ আচরণ দেখে সবাই আমাকে অহংকারী ভাবে। আমি কি করব বলুন? আমি নিজেও জানি না কিভাবে কি করব। আমি কখনো মানুষের সাথে মিশিনি। আপনি শাস্তি দিতে চাইলে কঠোর কঠোর শাস্তি দিন। আমাকে মেরে ফেললেও আমি কিচ্ছু বলবো না, কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলবেন না। গ্রামের গৃহদের মতো রেখে দিন, উপন্যাসের ওই অবলাদের মতো ফেলে রাখুন আমায়। আমি ওই অবহেলাদের মতো ঘরের এক কোণে থাকবো, তবুও ছেড়ে যাব না। জমাটবদ্ধ কথাগুলো ব্যক্ত করে প্রচণ্ড ক্লান্ত অনুভব করেছে। নাক টেনে একটু স্বস্তির অনুভব করলে চোখের ফোলা ভাবের জন্য এখনো চোখ খুলে তাকাতে পারছে না। নাক বন্ধ হওয়ার ফলে ফিসফিসে মুখ দিয়ে নিঃশ্বাস টানছে। মাথাটা ভারী হওয়ার জন্য টনটন করে ব্যথা করেছে। পিঠের উপর হাত দুটো শিথিল করতেই মুঠো থেকে সাদা শার্টটা মুক্ত হয়ে গেল। নিস্তেজ পরিবেশটা শুনশান শব্দে জীর্ণ শীর্ণ অবস্থায় পরিণত হলো। দূর থেকে হুটহাট ট্রাক চলার গমগম শব্দ ভেসে আসছে, সেই সঙ্গে দুই একটা বেতাল সুরের রণ শোনা যাচ্ছে। তে অনেকক্ষণ পর স্বাভাবিক হওয়ার জন্য বুক থেকে মাথা উঠাতে গেল, কিন্তু ক্লান্তির জন্যই হোক বা অন্য কোনো কারণে সে কোনোভাবেই মাথা তুলতে পারল না। প্রথমে ভেবেছিল মাথা ভারী হওয়ার কারণে এমন সমস্যাটা হচ্ছে, কিন্তু সেই চিন্তাকে ফাঁকা করে আসল ব্যাপারটা ধরতে পারল তে। অনুমানটা ঠিকঠাক ধরতেই হঠাৎ কানের কাছে মৃদু সুরের কণ্ঠটা শুনতে পেল। রাতটুকু থেকে যাও, আমি কিচ্ছু করব না। চোখ খুলেও অন্ধকার ছাড়া কিছু দেখতে পারছে না তে। হাতটাও ছাড়াতে পারছে না সে। চাকুকের বাহুর বেষ্টনের মাঝে বন্দি হয়ে ছটফট করার সুযোগও নেই আজ। যদি জিহো এই রুমে ভুলবশত ভাই ভাই করতে করতে ঢুকে যায়, তাহলে এলাহি কাণ্ড ঘটবে। তে আগাম বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চাকুকের পিঠে হাত ছুঁয়ে বলতে লাগলো, জিহো তো আমাকে ছাড়া ঘুমাতেই পারে না। আমি ওকে মোবাইল ধরিয়ে ভূত করে চলে এসেছি, ওকে একটু দেখে আসি, ছাড়ুন। তে বহু চেষ্টা চালিয়ে হাত দুটো টেনে চাঙ্কুকের বুক বরাবর ধাক্কা দিল। লাভের লাভ কিছুই হলো না, উল্টে বাহু যুগলের মাঝে চাপ খেয়ে দম বন্ধ হবার উপক্রম হলো। তে বারবার অনুনয় বিনয় করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। জিহো যদি দেখে ফেলে তাহলে জিনের কানে যেতে এবার কেউ বাধা দিতে পারবে না। এইদিকে চাঙ্কুক এক কান দিয়ে ঢোকাচ্ছে আর অন্য কান দিয়ে সেটা বের করে দিচ্ছে। দস্তাদস্তির এক পর্যায়ে সত্যি সত্যি রুমের বাইরে থেকে ভাইয়া, ও ভাইয়া বলে ডাক শোনা গেল। কণ্ঠটা চিনতে পারলো দুজনে মারাত্মক চমকে উঠে হাত জোড়া শিথিল করে দরজার দিকে তাকালো। চাঙ্কুকের তো ইচ্ছে করছে ফাজিলটাকে পিঠের তক্তা বানাতে। এদিকে তে তো ভয়ে জব্দ। দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে দুজনেই একে অন্যের মুখের পানে তাকালো। তের অবস্থা দেখে চাঙ্কুকের বড্ড হাসি পাচ্ছে। প্রেম করার সময় যেমন বাবার ভয়ে মেয়ে লুকিয়ে থাকে, তেমনি একটা ভাবভঙ্গি ধরে ভীতু বনে আছে তে। তের কপালের উপর থেকে ছোট ছোট চুলগুলো ডান হাতের তর্জনী দিয়ে সরিয়ে দিতেই হাসতে হাসতে চাঙ্কুক বলল, ঘরের স্বামী রেখে দেবরের সাথে লুটোপুটি, ছি ছি ছি, আমার মান সম্মান ইজ্জত অর্জন সব শেষ করলে। তে কপট রাগ দেখিয়ে ভুরু দুটো কোচকালো। ক্ষীণ রাগের রেশে বলে উঠল, ছি, আপনি কার সাথে কিসের তুলনা দিচ্ছেন? চাঙ্কুক হাসি থামিয়ে চোখ স্বাভাবিক করলো। আপাতত উত্তর না দিয়ে তেকে কম্বলের নিচে আপাত মস্তক ঢেকে শুতে বলল। তে কথার পিঠে প্রশ্ন ছোঁড়ার সাহস পেল না। উল্টে প্রশ্ন ছোড়ার নিয়ম স্বামীর সাথে খাটানো ঠিক না। বড় মার কাছ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে সেই মতোই কাজ করলো তে। এদিকে দরজা খুলে হুলুস্থুলু ভঙ্গিতে ভিতরে ঢুকলো জিহো। রুমে ঢুকতেই ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর সুরে বলল, ভাইয়া, এই তুমি আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ও নিজের রুমেও নেই, মায়ের রুমেও নেই, কিচেনেও নেই, কোথায় ও? জাঙ্কুকও পাল্টা উত্তর ছুড়ে দাম্ভিকতার সাথে বলল, এই রাতে কি টাটকা চর খেতে এলি? লাগলে কিন্তু ওই সাইড দিয়ে আর ভাত চিবোতে পারবি না। আলমারির ডান দ্বারটা খুলে কাঠের ড্রয়ারটা টান দিল জাঙ্কুক। জিহোর কথাটা স্পষ্টভাবে কানে শুনেছে সে। ফাজিলটার বউগিরির স্বভাব আজ কেমন করে ছড়াবে সেটার জন্য জম্পেশ একটা শিক্ষা রেডি করেছে। কম্বলের নিচে ভয়ে কাহিল অবস্থায়
তে শুয়ে আছে। যদি কম্বলটা খপ করে টান মারে তাহলে খেলা শেষ। জিহো নিজের উত্তর না পেয়ে মুখ কঠিন করে কোমরে 2 হাত রাখলো। ভাইয়ের কাছে কয়েক কদম এগিয়ে এলে জাংকুক ঠাস করে ড্রয়ারটা লাগিয়ে আলমারির দ্বার বন্ধ করলো। জাংকুক অনাকাঙ্ক্ষিত বস্তুটাকে ডান হাতে কায়দা করে পেঁচাতে থাকলে পিছন থেকে জিহো ফের বলে উঠলো, তুমি আলমারি তোকে লুকিয়ে রেখেছো তাই না? চোখ দুটো খিঁচুনি দিয়ে হাসি আটকালো জাংকুক। ভুলেও পিছু ফিরে তাকালো না। পিছন থেকে ভাইয়ের অবস্থা পুরো কুচকে পর্যবেক্ষণ করতে থাকলে হঠাৎ কম্বলের দিকে নজর চলে গেল। কম্বলের অমন ভুতুরে কাঁপুনির নড়াচড়া দেখে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠল জিহোর। হরর সিরিজের দৃশ্যপট মনে পড়তেই ও মা গো ভাইয়া বলে চিৎকার দিয়ে তৎক্ষণাৎ জাংকুককে পিছন থেকে জাপটে ধরলো। হুট করে চিৎকারের কারণ বুঝতে পারল না জাংকুক। সাথে সাথে জিহোর দিকে ঘুরে দাঁড়ালে জিহোকে কারণ দর্শাতে বলল। জিহো ঢোকের পর ঢোক গিলতেই চোখ মুখ খিচে তর্জনী তুলে বিছানার দিকে ইশারা করলো। ইশারা করতে দেরি অমনি ঘরের বাইরে পা চালিয়ে ভো দৌড়ে ছুটে পালালো। 2 হাতে কম্বল সরিয়ে শোয়া থেকে উঠে বসলো তে। হাসতে হাসতে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না তার। জাংকুকও সেই অবস্থায় নিজের হাসি সামলাতে পারছে না, হো হো করে হেসে দিয়েছে। আচমকা হাসি থামাতে থামাতে জাংকুকের দিকে মুগ্ধ নেত্রে স্থির হয়ে গেল তে। অসভ্য নিষ্ঠুর বেপরোয়া মানুষটার হাসিটা আজ তের উপন্যাসের চরণ যুগল মনের ভুবনে আওড়াতে লাগলো। মলিন মুখে ফুটুক হাসি, জোড়াক 2 নয়ন, মলিন বসন ছাড়ো সখা পর আবরণ।